সদস্য সচিবের নেতৃত্বে আমাদের একটা টিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির যারা রয়েছেন আমাদের বান্দরবনে যাচ্ছিলেন। সেখানে হচ্ছে সোনারগাঁ থানার অধীনে কাঁচপুরের পার্শ্ববর্তী একটা জায়গায় সেখানে তাদের উপর অতর্কিত হামলা করা হয়। কিছুদিন আগে আমরা দেখেছি চিটাগংয়ে আমাদের গাড়ি চাপা দেওয়া হয়। আমাদের যে গাড়িতে আমরা হচ্ছে লোহাগড়াতে যাই, শহীদ আলিফ ভাইয়ের জানাজা, সেখান থেকে ফেরার পথে আমরা আক্রমণের শিকার হই। এবং আমি ব্যক্তিগতভাবে আবার যখন ঢাকায় ব্যাক করি ওই দিন, এরপর দিন আমাকে 2 বার হচ্ছে চেষ্টা করা হয় আমার গাড়িতে আক্রমণ করার জন্য, মাতুয়াইলে এবং যাত্রাবাড়িতে। গতকালের যে ঘটনা, গতকালে যারা আহত হয়েছে আমাদের কেন্দ্রীয় নির্বাহী বোর্ডের সদস্য মাহমুদা সুলতানা রিমি, রাকিব হোসেন এবং মইনুল ইসলাম। গতকালের ঘটনাটি আমাদের সাথে হচ্ছে রিমি সংক্ষিপ্তভাবে আমাদের গতকালের ঘটনাটি বর্ণনা করবে। এদিকে দিয়ে জোরে বলে জুলাই স্প্রিটকে সামনে রেখে আমি মাহমুদা সুলতানা রিমি, সম্মিলিত প্রাইভেট ইউনিভার্সিটির একজন প্রতিনিধি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য। তো আমরা গতকাল বান্দরবনের লামা যাওয়ার উদ্দেশ্যে যখন হচ্ছে আমরা সোনারগাঁও থানাটা অতিক্রম করি, তখন আমাদের গাড়িটা একটু জ্যাম থাকার কারণে একটু স্লো যখন চলা শুরু করে, তখনই হচ্ছে আমাদের ওপর প্রায় 10 থেকে 12 জনের একটা এটা 18 থেকে 20 বছর বয়স হবে এরকমের একটা সংগঠক এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। শুরুতে হচ্ছে আরিফ সোহেল ভাইয়ের ওপর যেই জানালাটা ছিল ওই জানালার কাজগুলা ভেঙে ফেলে। তাদের হাতে হচ্ছে দেশীয় অস্ত্র ছিল, রামদা, তারপর চাপাতি, এইগুলা দিয়ে অতর্কিত আমাদের ওপর একের পর এক দরজাগুলা ভেঙে ফেলে। তারপরে আমরা এক প্রকারের ভয়ে বিভ্রস্ত হয়ে আমরা আমাদের ফোন, তারপরে হচ্ছে আমাদের কাছে যা ছিল সব কিছুই আমরা দিয়ে দিই। আমাদের গলার উপর চাপাতি ধরে আমাদের কোনো কিছুই বলা হচ্ছে না, শুধু আমরা একের পর এক সব কিছুই দিয়ে দিই। তারপরেও আমাদেরকে, এরপরে হচ্ছে পুলিশ প্রশাসন চলে আসে, তারপরে হচ্ছে ওরা পালিয়ে চলে যায়। তো আমাদের মেয়ে, এখানে 3 জন মেয়ে ছিল, সেই মেয়েদের ওপর খুবই তাদেরকে খুবই ব্যাড টাচ করা হয়। তো এখন আমরা যদি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত আছে তাদের জন্যই তো আমরা দিনের পর দিন কাজ করে যাচ্ছি। তো সেই কাজের জন্যই আমরা বান্দরবনের উদ্দেশ্যে আমরা যে টিমটা যাওয়া হয়েছিল, তাহলে এখন আমরা যদি দেশেই যদি নিরাপদ না থাকি, তাহলে আমরা এই দায়টা এটা আসলে আমরা কিভাবে এড়াতে পারি? তো এটা আমি চাই এটা সরকারের একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন এটার একটা সুষ্ঠু বিচার আমরা যেন এটা পেতে পারি। ধন্যবাদ। আমাদের যে যতগুলো হামলা হয়েছে এখনো পর্যন্ত আমরা বিভিন্ন সময় দেখছি যে গণ-অভ্যুত্থানের যে শক্তিটি রয়েছে, ঐক্যবদ্ধ শক্তি, এই ঐক্যবদ্ধ শক্তিকে আমাদের রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে এই ফেসিবাদ কাঠামোতে যারা এতদিন পর্যন্ত পৃষ্ঠপোষকতা দিয়েছে, দেশীয় এবং বিদেশি যে শক্তিগুলো রয়েছে, তারা এই গণ-অভ্যুত্থানের শক্তিকে তারা এখনো পর্যন্ত ভয় পাচ্ছে। আমাদের এই গণ-অভ্যুত্থানের যারা সামনে থেকে যারা আহত হয়েছে, যারা লড়াকু সৈনিক ছিল, এই হামলা এবং হচ্ছে এই ফেসিবাদ বিরোধী যেই পক্ষগুলো আমরা রয়েছি, তাদের পক্ষে এখন কথা বলবেন আমাদের গাজী আতিক। চলে আসবে। আমি আতিকুল ইসলাম। মূলত আমরা আন্দোলনটা করেছিলাম ফ্যাসিবাদীর বিরুদ্ধে। এক পর্যায়ে এই জুলাবস্থানে আমার একটা হাত পর্যন্ত চলে যায়, এই স্বৈরাচার সরকার খুনি হাসিনা আমার একটা হাত পর্যন্ত নিয়ে চলে যায়। তো একটা পর্যায়ে দেখা যায় যে আমরা এই খুনি হাসিনাকে দেশ থেকে ভাগাতে পেরেছি ঠিকই, তবে তার দোষরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পলাতক আছে এখনও। আমাদের এই জুলাবস্থানে যারা এই সামনে থেকে বা পিছন থেকে যেখান থেকে হোক আন্দোলনে অংশগ্রহণকারী ছিলেন,
দেখা যাচ্ছে সেই আপনার হচ্ছে সেই আওয়ামী লীগের দোসর বা সেই স্বৈরাচারের দোসররা এখনো যারা পলাতক আছে তারা বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করে যাচ্ছে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়। তো আমরা তাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং লড়াই করেছি, এক পর্যায়ে আমাদের হাত চলে গেছে, বাট আমরা সবসময় এটা ভাববো যে আমরা সেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার জন্যই কিন্তু আমরা রাজপথে ছিলাম এবং দীর্ঘ সময় পরবর্তী সময় যতদিন জীবন আছে ততদিন থাকবো। তাদের এই নর্মালি এই অ্যাটাকে আমরা কখনো ভয় পাবো না এবং আমরা আমাদের জীবন থাকা অবস্থায় এই ফ্যাসিবাদ শেখ হাসিনা স্বৈরাচারী এবং তাদের স্বৈরাচার দোষ যারা ছিল এবং যেই বা স্বৈরাচারের হয়ে ওঠার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সবসময় লড়াই করে যাব। আমাদের হাসিনা পতন, আমাদের যে ফেসিবাদ ব্যবস্থা বিলোপের এক দফা দাবিতে মাঠে থেকে যারা আন্দোলন করেছে, আহত হয়েছে, এখনো পর্যন্ত যাদের হসপিটালের বেডে যারা কাতরাচ্ছে, যাদের ক্ষত, যাদের যন্ত্রণা, এখনো পর্যন্ত যাদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে, তাদের মধ্যে একজন বাকের এখন কথা বলবেন। উপস্থিতি, আমি আবু বকর সিদ্দিক। উপস্থিতি, আমি আবু বকর সিদ্দিক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়েছে। স্বৈরাচার বিরোধী লড়াই আমাদের দীর্ঘদিনের। 2023 সালে আমাকে ক্যাম্পাস থেকে ছাত্রলীগ পিটিয়ে বের করে দেয়। তারই ধারাবাহিকতা আমরা যখন জুলাই অভ্যুত্থানে আমরা যখন সম্মুখ সারিতে ছিলাম, 4ই আগস্ট বাংলা মোটরের সামনে আমি গুলিবিদ্ধ হই। তা আমরা দেখেছি যে স্বৈরাচার পতন হয়েছে ঠিকই, কিন্তু স্বৈরাচার পরবর্তী সময়ে স্বৈরাচারের যে দোসররা আছেন তারা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। সেটা ইন্ডিয়া থেকে শুরু করে আমাদের আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে উন্নতির যেই দিকগুলো আছে সেগুলোকে ভ্যানিশ করার জন্য স্বৈরাচার তার দোসরদের বিভিন্ন ষড়যন্ত্র চলমান। তারই ধারাবাহিকতা আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 অগ্রনায়ক আমাদের হাসনাত এবং সার্জিস ভাইকে চট্টগ্রামে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করে, এমনকি সেই দিনের পরবর্তী সময় আমাদের হাসনাত ভাইদের উপরে গাড়ি আক্রমণ হয়। এবং কি তারই ধারাবাহিকতায় ষড়যন্ত্রের ধারাবাহিকতায় গতকালকে আরিফ সোহেল ভাইয়ের নেতৃত্বে একটি টিম লামার উদ্দেশ্যে রওনা হয়। সেখানেও তারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি যারা আছেন তাদেরকে হত্যার চেষ্টা করে। তাদের যে অপচেষ্টা, তাদের যে হত্যার চেষ্টা, এটা এই দায় অবশ্যই সরকার, এই দায় অবশ্যই প্রশাসন এই দায় দিতে পারে না, কারণ তাদের যে ইন্টেলিজেন্স টিম ছিল তারা এই জায়গায় পুরোপুরি ব্যর্থ। আমরা চাই যে এই হামলার চেষ্টা বা এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রনায়ক আছেন বা আমরা যারা আছি, আমরা কখনো আর কোনো ধরনের হামলা বা কোনো ধরনের নির্যাতনের যেন শিকার না হতে হয়। আমরা দেখেছি যে এখনো পর্যন্ত স্বৈরাচার হাসিনার অনেকেই আছে, স্বৈরাচার হাসিনার দোসর অনেকেই আছে, তাদের এখনো পর্যন্ত বিচার হয় না। আমাদের দেশে বিচার প্রক্রিয়া খুবই স্লো এবং আমরা চাই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন আমাদের এই যারা জুলাই ম্যাসাকারের সাথে সম্পৃক্ত ছিল তাদের জন্য সঠিক এবং সুষ্ঠু তদন্তের ভিত্তিতে তাদের জন্য সঠিক বিচার হয়। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে আমাদের যেই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, আমরা শুধু ক্ষমতার পালাবদলের জন্য গুলি খাই নাই। আমরা দেখেছি যে স্বাধীনতা পরবর্তী সময় আমরা বিভিন্ন সংকট অতিক্রম করেছি। আমরা আমাদের এই দেশকে সুন্দরভাবে সংস্কার করার জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই ফ্যাসিবাদ হটিয়েছি। আমরা দেখেছি যে আমাদের যে জাতীয় ঐক্য আছে, সেখানে এই ঐক্যকে বিনষ্ট করার জন্য একটা মহল তারা বারবার নির্বাচন সহ আর বিভিন্ন ইস্যু সামনে নিয়ে আসতেছে। আমরা তাদেরকে স্পষ্ট বলতে চাই যে আমরা যারা এখন পর্যন্ত বেঁচে আছি, আমাদের এই রাষ্ট্র নিয়ে যারা কোনো ধরনের কোনো ষড়যন্ত্র করবে, আমরা তাদেরকে ইনশাল্লাহ পাল্টা মোকাবেলা করব। আগামী রাষ্ট্র বিনির্মাণে আমরা চাইবো যে সবাই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা ভুলে যাইনি, ওবায়দুল কাদের তার এক বক্তব্য বলেছিল, যেদিন ক্ষমতা কাঠামোর পরিবর্তন হবে ঠিক এক রাতে 5 লক্ষ আওয়ামী লীগ সেদিন তাদেরকে হত্যা করা হবে। কিন্তু 5 আগস্টের পরে একজন আওয়ামী লীগকে, শুধুমাত্র আওয়ামী লীগ হওয়ার কারণে একটি পলিটিক্যাল হত্যাকাণ্ডও ঘটেনি। সুতরাং যারা ওই 5 লক্ষ ফেসিবাদের যারা অ্যানাবল ছিল, কোলাবোরেটর ছিল, তারা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে। তারা এখনো বাংলাদেশে থেকে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, এই গণ অভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এবং আমরা কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের পক্ষের অনেক শক্তির সাথে তারা হাত মেলাচ্ছে এবং সমঝোতা করছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই গণ অভ্যুত্থানের শক্তি আমাদেরকে যারা আপনার সামনে থেকে দেখতে পাচ্ছেন, আমরা আপোষ ছেড়ে সংগ্রামের পথ বেছে নিয়েছিলাম। আমরা এখনো পর্যন্ত সংগ্রামে আছি। এই ফেসিবাদের সমূল উৎপাটন না হওয়া পর্যন্ত আমরা কখনোই আমাদেরকে আপোষে পাবেন না, আমাদেরকে রাজপথে পাবেন। দ্বিতীয়ত,
আমরা ক্যান্টনমেন্ট থেকে যেই 626 জনকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, যারা ভারতে বসে এখনো পর্যন্ত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে চাচ্ছে, এই 626 জনকে যারা সীমান্ত পাড়ি দিয়ে যে প্রশাসন বা যারা দায়িত্বপ্রাপ্ত যারাই ছিলেন, যে 626 জনকে এখন ভারতে সেফ হাউসে পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে প্রশ্নের আওতায় নিয়ে আসতে হবে তারা কি কারণে এই 626 জনকে বিচারের সম্মুখীন না করে তারা ভারতে পাঠিয়ে দিয়েছে। এবং আমরা ভারতকে বলতে চাই, ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে। ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভারত হাউস অফ টেরর, হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে। আপনারা দেখবেন বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে। সুতরাং এই ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি হিসাবে দেখি। এবং যেহেতু এই জঙ্গিরা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে তারা বিবেচিত হয়, সুতরাং ভারত যদি জঙ্গিদেরকে আশ্রয় দেয়, তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে অর্থায়ন করে, তাদেরকে ডিপ্লোম্যাটিকভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে ভারতের সাথে আমাদের পরবর্তী যে সম্পর্কটি, এই সম্পর্কটি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। কারণ আমাদের দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের হুমকি যারা হয়, তাদেরকে ভারত হচ্ছে বন্ধু হিসেবে বিবেচিত করছে। সুতরাং ভারতের রাষ্ট্র কাঠামোকে আমরা বন্ধু হিসেবে বিবেচনা করব কিনা, সেটি এখন প্রশ্ন করার সময় এসছে। সুতরাং ভারতের উচিত এই যারা হচ্ছে জঙ্গি, তাদেরকে ফ্যাসিলিটেট না করে 5ই আগস্টে জনগণের সিদ্ধান্তে যে সরকারটি গঠিত হয়েছে, গণ অভ্যুত্থানের যে সরকারটি গঠিত হয়েছে, সেই সরকারের সাথে এবং জনগণের সাথে সম্পর্ক ডেভেলপে জোর প্রদান করা। দ্বিতীয়ত, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন প্রয়োজন। আপনারা জানেন গত 16 বছর ধরে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশনের একদম প্রাথমিক পর্যায় থেকে, মাঠ কাঠামো থেকে সচিবালয় পর্যন্ত, সর্বোচ্চ কাঠামো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের পদে পদে স্বৈরাচারের দূষণ, স্বৈরাচারের সুবিধাভোগীরা, যারা সুবিধাভোগী তারা সেখানে আখড়া বানিয়ে বসেছে। আমাদের শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, কিন্তু তার মুরিদ যারা রয়েছে তারা কিন্তু এই ক্ষমতা কাঠামোর স্তরে স্তরে তাদের অবস্থান তারা রেখেছে এবং মিডিয়ার মধ্যেও তাদের সরব অবস্থান রয়েছে। সুতরাং মিডিয়া কর্মী আপনারা যারা রয়েছেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনার মধ্য দিয়ে, পরিবেশনের মধ্য দিয়ে এই অ্যাডমিনিস্ট্রেশনের রিফরমেশনের যে দাবিটি, সেই দাবির পক্ষে আপনারা জনমত গঠন অলরেডি যেটি রয়েছে সেটির প্রচারে এবং প্রসারে আপনারা আপনাদের অবস্থান, আপনার ইতিবাচক অবস্থান জারি রাখবেন। একই সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিস্ট্রাকচারের মধ্য দিয়ে এই ফেসিবাদের যারা দালাল, ফেসিবাদের যারা পৃষ্ঠপোষক, তাদেরকে চাকরিচ্যুত করার মধ্য দিয়ে নতুন নিয়োগ সার্কুলার চালু করে যারা ফেসিবাদের পক্ষের শক্তি ছিল, যারা হচ্ছে ফেসিবাদের বিপক্ষে শক্তি ছিল, ফেসিবাদের যাদের লড়াই এবং সংগ্রামের যাদের হচ্ছে অভিজ্ঞতা রয়েছে এবং মেধার ভিত্তিতে তাদের নিয়োগ কার্যক্রম করে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন প্রয়োজন। দ্বিতীয়ত, আমরা এই যে আমাদের উপরে হামলা হচ্ছে, এই হামলাতে আমরা ভীতু নয়, আমাদেরকে মারা যায় না। শহীদরা কখনোই মৃত নয় এবং শহীদদেরকে কখনোই মারা যায় না। আমরা কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি। সুতরাং বিদেশি ষড়যন্ত্র এবং দেশীয় ষড়যন্ত্র আপনারা যদি মনে করে থাকেন, হাসনাত সার্জিস থেকে শুরু করে আমাদের এই আসিফ নাইক থেকে শুরু করে আমাদের সবাইকে আপনারা মেরে ফেলবেন, লক্ষ আসিফ রাস্তায় দাঁড়াবে, লক্ষ সার্জিস রাস্তায় দাঁড়াবে। আপনি একটা হাসনাতকে হয়তো রাস্তা থেকে আপনি হচ্ছে একটা মায়ের হচ্ছে কুল খালি করে দিতে পারবেন, কিন্তু লক্ষ লক্ষ হাসনাত এখন দাঁড়িয়ে আছে। আপনারা ওই যে আসাদুজ্জামানের কথা ভুলে যাবেন না। আসাদুজ্জামান খান এই ফেসিবাদের দোষর বলে নাই যে একটাকে মারি আর 10টা দাঁড়ায় যায়। আমরা এই বুলেটকে যারা জয় করেছে সেই তরুণ প্রজন্মকে আপনারা ভয় পান। সুতরাং আপনারা আমাদের উপরে যতই আপনারা এই যে আমরা আক্রমণ করবেন, আমরা তত দ্বিগুণ শক্তিতে ঐক্যবদ্ধ হব এবং আমাদের যেই আক্রমণগুলিকে, সেই আক্রমণগুলোকে আমরা কমপ্লিট ফেইলিওর অফ ইন্টেলিজেন্স হিসেবে আমরা উপস্থাপন করছি। আমরা দেখেছি অতীতে বিএনপি, জামাত শিবির, আমাদের ছাত্রদল বিভিন্ন প্রোগ্রাম দিলে তারা যদি সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম দিত, 2 কিলোমিটার দূর থেকেও যদি কোনো প্রোগ্রাম দিত, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো, তাদের বাসায় কোনো শান্তিতে তাদেরকে থাকতে দেওয়া হতো না। কিন্তু আমরা দেখছি এখন বর্তমানে আওয়ামী লীগ, ছাত্রলীগের এই দোসররা, এই জঙ্গিরা, তারা সদর্পে তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তারা মামলা বাণিজ্য করছে, তারা হচ্ছে জনসম্মুখে আসছে। কিন্তু তাদেরকে দমন করার জন্য, তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান আমাদের কোনো ধরনের কার্যক্রম এখনো পর্যন্ত দেখিনি।
যদি প্রশাসন এবং ইন্টেলিজেন্সের উইং তারা মনে করে থাকে তাদের এই নির্লিপ্ত ভূমিকাকে আমরা স্বাভাবিকভাবে মেনে নেব, তারা এই বিপ্লবী সরকার শক্তিকে তারা যদি মনে করে থাকে তারা এই বিপ্লবী শক্তি স্তিমিত হয়ে গিয়েছেন, তাহলে তারা ভুল ভাবছেন। আমরা খুনি হাসিনাকেও যেই ক্ষমতা কাঠামোকে যারা কনসলিডেট করেছিলেন তাকেও আমরা ভয় পাইনি। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন আপনারা নির্লিপ্ত থাকবেন, আপনাদের হাসিনাও মনে করেছিল তার বিকল্প নেই, আমরা আপনাদের বিকল্প খুঁজে নিতে দুইবার ভাববো না। এই ফেইলিওর অফ ইন্টেলিজেন্স তাদের ভূমিকাকেও আমরা ইনভেস্টিগেশনের আমরা দাবি জানাই। তো আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা দায়িত্বশীল হন এবং এই ফেসিবাদের দোষর, অ্যানাবলার এবং কোলাবোরেটর তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। সর্বশেষ আপনারা দেখেছেন আমাদের সব সময় ভারত একটা মাইনরিটি কার্ড প্লে করার মধ্য দিয়ে তারা তাদের বাংলাদেশে সবসময় সাম্প্রদায়িক এক ধরনের উগ্রতার বিষবাষ্প অব্যাহত রেখেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে তারাই মাইনরিটি যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি, যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিপক্ষে অবস্থান করে তারাই মাইনরিটি। এই দেশে কোনো যারা পাহাড়ে বসবাস করে, যারা সংখ্যালঘু হিসাবে যারা ডিকশনারিতে পরিচিত, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারা মাইনরিটি না, তারা বাংলাদেশি। সুতরাং যারা মাইনরিটি তারা বাংলাদেশের বিপক্ষে। এই মাইনরিটি প্লে কার্ড করে যদি আপনারা মনে করে থাকেন এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে আপনারা নষ্ট করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা জায়গা থেকে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি অব্যাহত থাকবে এবং যে কোনো ধরনের আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার যে কোনো প্রশ্নকে, যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছাত্র নাগরিক এবং সিপাহীরা আমরা সেগুলোকে রুখে দিব। কারণ আমরা বিশ্বাস করি আমাদের পথে হয় মাতৃভূমি রয়েছে, না হয় আমাদের মৃত্যুকে বরণ করে নিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা পদে পরিবর্তন আসছে, আইজিপি পদেও সাম্প্রতিককালে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। এরপরেও আপনাদের উপর যে বারংবার হামলা, এটি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি বড় লক্ষণ কিনা? আমাদের 5 আগস্টের পরে দেখেন বাংলাদেশে প্রথম কোন একটি বিপ্লব হয়েছে বা পৃথিবীর ইতিহাসে কোন একটি বিপ্লব হয়েছে যেখানে গণভবনের মালিক এবং বাইতুল মোকাররমের খতিব একসাথে পালায় চলে গিয়েছে। অর্থাৎ এত অধপতন একটা রাষ্ট্রের কখনোই হয়নি। গত 16 বছর ধরে আমাদের রাষ্ট্র কাঠামোকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং হাসিনা ছিল এই ভারতের বেতনভুক্ত কর্মচারী। হাসিনা দিল্লি থেকে যে প্রস্তাব, যে এজেন্ডা বাস্তবায়ন হতো, সে প্রতিনিধি হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেটা বাংলাদেশে বাস্তবায়ন করত। সেই জায়গা থেকে এই হাসিনার গত 16 বছরের প্রশাসন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, মসজিদ থেকে মন্দির, পতিতালয় থেকে সচিবালয়, সব কিছুকে সে ফেসিবাদী শক্তির মধ্য দিয়ে সে এককেন্দ্রিক করে ফেলেছিল। সেজন্য সেটি কাটাতে কিছু সময় লাগবে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, কিন্তু সেটা রিস্টোর করার জন্য প্রয়োজনীয় অগ্রগতিও রয়েছে, কিন্তু সেটা আমাদের প্রত্যাশিত নয়। আমরা চাই এই প্রত্যাশিত অগ্রগতি দ্রুততম সময়ের মধ্যে হোক। আর যারা বাধা দিচ্ছে, যারা যদি অগ্রগতিতে কোনো রাজনৈতিক পক্ষ, এই ফেসিবাদের কোনো পক্ষের শক্তি এবং গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি কেউ যদি বাধা দিয়ে থাকে, তাদের পরিচয় এই জাতির সামনে প্রকাশ করা হোক। যে ছাত্রদল সহ অন্যান্য বাম সংগঠনগুলো আপনাদের সঙ্গে একটা মতবিরোধ, একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আর এটি আসলে সমাধানে কি কোনো কার্যকরী উদ্যোগ ছিল? দেখেন, মতবিরোধ হয় নাই, মত পার্থক্য হয়েছে। এটাই গণতন্ত্র সৌন্দর্য। গণতন্ত্র, সবাই কোনো বিষয়ে একমত, এটা একটি অস্বাভাবিক অবস্থা। এবং এটা হাসিনার স্ট্র্যাটেজি। হাসিনার স্ট্র্যাটেজি পুরো দেশকে, পুরো জাতিকে, একদম জাতি, ধর্ম, বর্ণের নির্বিশেষে সবাইকে মুজিববাদে বিশ্বাস করানোর জন্য এক ধরনের তার প্রক্রিয়া ছিল। এটি হাসিনার স্ট্র্যাটেজি, মাফিয়া স্ট্র্যাটেজি, মাদার অফ টেরর স্ট্র্যাটেজি। আমরা এই মাদার অফ টেরর স্ট্র্যাটেজি থেকে বের হয়ে এসে আমরা মনে করি স্মরণকালে 1971 পরবর্তী সময়ে, পাকিস্তান এবং ব্রিটিশ পরবর্তী সময়ে স্মরণকালের সবচেয়ে বেশি যদি বাক স্বাধীনতা এবং নিজের মতামত প্রকাশ করার মতো একদম স্বাধীনতার যেই সর্বোচ্চ স্বাধীনতা এই সময়ের মধ্যে আমরা পাচ্ছি। সেই জায়গা থেকে ছাত্রদল, যারা এই ফেসিবাদের একটা দীর্ঘ লড়াই রয়েছে, একটি সংগ্রাম রয়েছে, তারা তাদের মত পার্থক্য জানিয়েছে কিছু প্রিন্সিপালসের বিষয়ে। সেই মত পার্থক্যগুলোকে আমরা ওয়েলকাম জানাই। আমরা আলোচনার মধ্য দিয়ে এই মত পার্থক্যের যে দূরত্ব, সেটা দূরত্ব কমিয়ে আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বলেছেন সমন্বয়কদের নিরাপত্তা হালকাভাবে দেখার প্রশ্ন নেই। আপনারা যে কান্ট্রিরাইট আপনাদের বিভিন্ন সফর হয়, সেক্ষেত্রে সমন্বয়কদের নিরাপত্তা বিষয়ে বিভিন্ন আপা যেমন দৃষ্টি আকর্ষণ করছে, নিরাপত্তা দরকার। আপনারা এটা ফিল করেন কিনা রাষ্ট্রীয়ভাবে
সেটা যে মাত্রায় হোক না কেন, নিরাপত্তা রাষ্ট্রীয় দরকার কিনা আপনাদের সফরগুলো? দেখেন, এই প্রশ্নের সাথে আমি একটু অ্যাড করে দেই। যেমন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা আছে সেন্ট্রাল, আমি বেশ কয়েকজন নেতার ফেসবুক ওয়ালে একটি আপনাদেরকে নিয়ে একটা মিমস দেখতে পেলাম যে শহরে পরপর 3 বার হামলা, এগুলো হচ্ছে পরিকল্পিত। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে প্রোটোকল নেওয়ার জন্য নাটক করাচ্ছে। এই ব্যাপারে আমরা সবচেয়ে বেশি অনিরাপদে ছিলাম হাসিনার শাসনামলে, সবচেয়ে বেশি। আমরা মৃত্যুকে সামনে রেখে হাসিনার শাসনামলে প্রশাসন কাঠামো, রাষ্ট্রের যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইন্টেলিজেন্স উইং সবকিছু আমাদের বিপক্ষে ছিল। তো আমরা আমাদের লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি। আমাদের যে প্রোটেকশন, আমাদের প্রোটেকশন হচ্ছে জনতা, আমাদের প্রোটেকশন হচ্ছে শাসনামল। আমরা এখনো পর্যন্ত এই রাষ্ট্র কাঠামো থেকে কোনো ধরনের রাষ্ট্রীয় কাঠামোর প্রোটোকল চাই না। আমাদের প্রোটোকল হচ্ছে জনগণ, আমাদের প্রোটোকল হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষের যে স্পিরিটের শক্তি। সুতরাং আমাদের নিরাপত্তায় জনগণ দিবে, আমাদের নিরাপত্তা ছাত্র নাগরিক দিবে। এবং আমরা বাংলাদেশের পক্ষের শক্তি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, বাংলাদেশের প্রশ্নে যারা হচ্ছে এক ঐক্যবদ্ধ, সেই পক্ষের শক্তি হচ্ছে আমরা। সুতরাং আমাদের নিরাপত্তা নিয়ে জনগণ ভাববে, সেটা খুব স্বাভাবিক, এবং তারাই সেটাকে এনশিওর করবে। আমার একটা প্রশ্ন ছিল যে গতকাল সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। এই ব্যাপারে আপনি ভারতকে কোনো বার্তা দিতে চান কিনা, এবং একই সাথে ভারতে বসে যেহেতু তিনি কাজগুলো করছেন এবং যেমন গত কয়েকদিন ধরে কল রেকর্ড ফাঁস হয় এবং পরবর্তী তিনি জনসভায় বক্তব্য দেন, এই ক্ষেত্রে আপনি আসলে ভারতে কি বার্তা দিতে চান? ভারত ইতিমধ্যে পরিচিত হচ্ছে আমাদের কাছে যে হাউস অফ টেরোরিস্ট। তারা হচ্ছে, ভারত হচ্ছে হাউস অফ টেরোরিস্ট, জঙ্গিবাদের একটা আস্থানা হচ্ছে ভারত। আমরা যারা সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট, সেফ হাউস, আমরা যাদেরকে প্রত্যাখ্যান করেছি, ছাত্র নাগরিককে যারা প্রত্যাখ্যান করেছে, ছাত্র নাগরিক যাদেরকে প্রত্যাখ্যান করেছে, ভারত তাদেরকে শেল্টার দিচ্ছে। সুতরাং ভারতের অবস্থানটা আমাদের কাছে স্পষ্ট। বাংলাদেশ যাদের বিপক্ষে, ভারত তাদের পক্ষে। সুতরাং ভারতের এই যে ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি আমাদের কাছে প্রশ্নের, আমরা তাদেরকে এই ডিপ্লোমেসিকে আমরা প্রশ্ন করি। তারা এই স্বাধীনতা, সার্বভৌমত্বকে তারা প্রশ্ন করছে। এখন আমরা দেখছি হাসিনা এবং হাসিনা বরং এই পুরো শক্তি ভারতের রাষ্ট্র কাঠামোর সুবিধা নিয়ে, ফাইন্যান্স নিয়ে, তাদের মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশের বিপক্ষে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে। সেই জায়গাতে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখছি, লড়াই সংগ্রাম অব্যাহত আছে। একই সাথে সাথে আমাদের মিডিয়াতে আপনারা যারা রয়েছেন, আপনাদের সরব উপস্থিতি আমাদের প্রয়োজন। আপনারা এখনো পর্যন্ত দেখছি বাংলাদেশের মিডিয়া এখনো পর্যন্ত আপনারা এই খুনি হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা সাবেক প্রধানমন্ত্রী হাসিনা হিসেবে সম্বোধন করেন, যেটা আমাদেরকে আপনাদেরকে এই যে শব্দের জায়গা থেকে, আপনাদের প্রচারের জায়গা থেকে আপনাদেরকে মিডিয়াকে বলতে হবে পলাতক ফ্যাসিবাদী শেখ হাসিনা। যতক্ষণ পর্যন্ত এই পলাতক ফ্যাসিবাদী, আপনারা বলেন যে মিডিয়াতে যে হাসিনা বিদায় নিয়েছে, হাসিনা কি বিদায় নিয়েছে? হাসিনা পালাতে বাধ্য হয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে। সুতরাং এই বিষয়গুলো আপনারা মিডিয়াতে আপনাদের জোরালো বক্তব্য অব্যাহত রাখতে হবে। দ্বিতীয়ত, আমাদের বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেটিকে আপনারা উপস্থাপন করতে হবে। এবং আলিফ ভাইকে দিন দুপুরে একটি সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে যেভাবে দিনের দুপুরে জবাই করে হত্যা করা হয়েছে, সেটির পরেও আমাদের আলেম ওলামা সমাজ এবং আমরা যে ধৈর্যের পরিচয় দিয়েছি, সেটি হচ্ছে গণঅভ্যুত্থানের শক্তি। গণঅভ্যুত্থানের পরে হচ্ছে এই ধৈর্যের আমরা পরিচয় দিয়েছি, যেটি হচ্ছে 5 আগস্টে মন্দির পাহারা থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা আমাদের এই ধৈর্যের পরিচয় অব্যাহত রয়েছে, কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারত এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই উগ্রবাদী হিন্দুত্বকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই পৃষ্ঠপোষকতা দিয়ে সেফ হাউস অফ দ্য টেররিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। আমাদের শত্রুকে, আমাদের বাংলাদেশের জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করছে, তারাই তাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আমাদের এই হাসিনাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছে। সুতরাং ভারতকে আমরা আহ্বান জানাবো, আপনারা জনগণের দৃষ্টিতে আপনারা বাংলাদেশকে দেখুন, আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখুন। হাসান ভাই, বিষয়টা হচ্ছে ডিপ্লোম্যাটিক। আপনি বলেছেন বারবার বিগত সময়ে ছাত্ররা যখন কোনো না কোনো কর্মসূচি গ্রহণ করতো, ইভেন যদি সাইন ল্যাঙ্গুয়েজও ব্যবহার করে, তো গোয়েন্দা সংস্থা ওই তথ্যগুলো পেয়ে যেত। আপনার কি মনে হয় বর্তমানে এই যে দেশের যা হচ্ছে, কিছুদিন আগে 2টা কলেজের ভিতর আমরা দেখেছি মারামারি, বিভিন্ন কলেজের ভিতর,
তো এইগুলো আসলে প্রশাসনের গাফিলতি বা গোয়েন্দা সংস্থার গাফিলতি, নাকি এগুলো তারা ইচ্ছা করে করছে বলে আপনি মনে আমরা করেন? স্পষ্ট বলেছি, ইন্টেলিজেন্সের প্রতি আপনার মেসেজ? আমার ইন্টেলিজেন্স এটা কমপ্লিট ফেলিয়ার অফ দ্য ইন্টেলিজেন্স। ভাই সম্পূরক প্রশ্ন এটার সাথে, আমরা দেখেছি রমনা জোনে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল আন্দোলনের সময় ঢাকার ভিতরে, তাদেরকে কক্সবাজার, টেকনাফ সহ বিভিন্ন অঞ্চলে ট্রান্সফার করা হয়েছে। এই ফেলিয়ারের পিছনে তাদের হাত রয়েছে কিনা আমরা একটু বলুন। দেখুন, প্রশাসন কাঠামোতে যে রদবদলটি হয়েছে সেটা হচ্ছে পোস্টিং হয়েছে। ঢাকার মানুষ চিটাগং, চিটাগং মানুষ ঢাকায়, ঢাকার মানুষ রাজশাহী। অর্থাৎ তার আহতের রক্ত এবং শহীদের রক্ত হাতে নিয়ে তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে। আমরা এই জিনিসটিকে সাধুবাদ জানাই না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং তাদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করা উচিত, এবং আমরা তাদেরকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে চাই না। যারা এই 16 বছর হাসিনার লেসপেন্সারগিরি করেছে, সুবিধা নিয়েছে, যারা এই ফেসিবাদ কাঠামো প্রতিষ্ঠিত করেছে, তারাই আবার অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যে শক্তি, আমরা যে বাংলাদেশ গঠন করছি, এই গঠনে তারাই আবার এখন সহযোগী হিসাবে রূপ পাল্টিয়েছে। সুতরাং তাদের এই পাল্টানো রূপকে আমরা স্বাগত জানাই না। এই জন্য আমরা দাবি তুলেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিকনস্ট্রাকশন বা রিস্ট্রাকচার শুরু হতে হবে। আমি একটু জানতে চাই যে এই আমরা দেখেছি যে অনেকের নামে মামলা হয়েছে, আপনি যে কথাটি বলছিলেন যে অনেকে এখনো পর্যন্ত ফেসিবাদের দোষর যারা আছে তারা ঘাপটি মেরে আছে, তো মামলা হয়েছে, অনেককে অ্যারেস্ট করা হচ্ছে না, আবার একই সাথে বলা হচ্ছে যে কিছু মামলা বাণিজ্যও চলছে। তো এই মামলা বাণিজ্যের কারণে কি অ্যারেস্ট, মানে যারা ফেসিবাদের দোষর তাদেরকে অ্যারেস্ট করছে না, এমনটি আপনি মনে করছেন কিনা, বা এই ক্ষেত্রে প্রশাসনের প্রতি আপনার মানে দাবিটি কি থাকে? আমরা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ বৃহৎ স্বার্থকে উপেক্ষা করে কিছু রাজনৈতিক দল তারা রাষ্ট্রের বৃহৎ যেই লক্ষ্য, জনগণের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গ করে দেখিয়ে তারা মামলা বাণিজ্য মেতে রয়েছে। তারা মামলা দিচ্ছে, মামলা দিয়ে তারা হচ্ছে সিক্রেট করে তাদেরকে ডেকে নিয়ে এসে 5 লাখ, 10 লাখ, 20 লাখে দফা দফা করে আমাদের এই মামলা থেকে বের করে দিচ্ছে। তারা হচ্ছে প্রকারান্তরে পেসিভ ভাবে এই বাংলাদেশের শত্রু। তারা এই মামলা বাণিজ্যের মধ্য দিয়ে আমাদের যে লড়াই সংগ্রাম, আমাদের যে ছাত্র নাগরিকের একটা আশা আকাঙ্ক্ষা যে বাংলাদেশ গঠন করার জন্য আমরা লড়াই নেমেছি, সেটির বিপক্ষে তারা এখন অবস্থান নিয়েছে। এবং রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান জানাবো, আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা তৃণমূলের নেতা কর্মীদেরকে স্পষ্টভাবে আপনারা বার্তা দিন, যেন করে এই মামলা বাণিজ্যকে তারা হচ্ছে কোনোভাবে প্রশ্রয় না দেয়, বরং যারা প্রকৃতার্থে এই আওয়ামী ফেসিবাদের পক্ষে ছিল, আওয়ামী ফেসিবাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদেরকে যেন মামলায় অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের বিচারটি যেন যথাযথভাবে নিশ্চিত হয়। হাসাব ভাই, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এটার ক্ষেত্রে যদি যে চুক্তিগুলো বিদ্যমান, সেই চুক্তিতে বাংলাদেশ যদি চায় শেখ হাসিনাকে ভারত দিতে বাধ্য। এই মুহূর্তে আসলে ভারত যে উস্কানিগুলো নিজ উদ্যোগে দিচ্ছে, সেটার উদ্দেশ্য কি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে না হয়, সেজন্য কি বাংলাদেশ ভারতের সম্পর্কটা থেকে একটা বৈরী ভাব তৈরির চেষ্টা করছে কিনা ভারত? দেখেন, বাংলাদেশ এবং ভারত স্বাভাবিকভাবে এই যে বাংলাদেশকে ভারত দেখতে হয় 8 সিস্টার হিসেবে, যে তাদের 7 সিস্টারের পাশাপাশি বাংলাদেশটা হচ্ছে কি 8 সিস্টার। আপনারা দেখেন, ভারতের কোন পার্শ্ববর্তী দেশের সাথে তাদের ভালো সম্পর্ক। তারা মালদ্বীপ থেকে উৎখাত হয়েছে, তারা শ্রীলঙ্কা থেকে উৎখাত হয়েছে, তারা হচ্ছে ভুটান থেকে উৎখাত হয়েছে, নেপাল থেকে উৎখাত হয়েছে, এবং তারা আমার মনে হয় 71 পরবর্তীতে বা 66 পরবর্তীতে সবচেয়ে বড় ভারতের যদি কোনো ফেইলিয়ার হয়ে থাকে, সেটা হচ্ছে 24-এ বাংলাদেশ থেকে উৎখাত। ভারতকে আমরা বারবার বলছি, তারা যদি মনে করে থাকে তো ভারতের সমস্যাটা কোথায়? ভারতের সমস্যাটা বিষয়টা আমাদের তাদের সাথে কোনো ধর্মীয় কোনো ধরনের ক্ল্যাশ হয়েছে, তারা এটাকে সবসময় ধর্মীয় অ্যাঙ্গেল থেকে দেখতে চায়। যদি তাদের সাথে কোনো ধর্মীয় ক্ল্যাশই থাকতো, তাহলে তাদের সবচেয়ে বড় বন্ধু হতো তাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, কারণ নেপালে হচ্ছে 81% সংখ্যাগরিষ্ঠ হিন্দু। সুতরাং কিন্তু নেপালের সাথেই তাদের সবচেয়ে বেশি শত্রু। তো সুতরাং তাদের সাথে যে আমাদের প্রবলেমের জায়গাটা, সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদ নীতি। ভারত মনে করে থাকে তাদের আধিপত্যের যে আগ্রাসনী দৃষ্টিতে তারা বাংলাদেশকে দেখেছে, সেই জায়গাটিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নীল ডাউন ডিপ্লোমেসি, নতজানু ডিপ্লোমেসি, হাঁটু করে বসে ডিপ্লোমেসি, অর্থাৎ তার ক্ষমতায় থাকার জন্য, বঙ্গভবনে গণভবনে থাকার জন্য বাংলাদেশকে যদি প্রয়োজন হতো বিক্রি করে দিয়েও হাসিনা এই দিল্লির শাসন হিসেবে মেনে নিত। যখনই দেখেছে দিল্লি যে এই বাংলাদেশে ছাত্র নাগরিক এই হাসিনার নীল ডাউন পলিসি থেকে আমাদের আই টু আই পলিসিতে আমরা চলে গিয়েছি, তখনই তারা এই পলিসিটাকে তারা মেনে নেয়। এখন ভারত যতই চেষ্টা করুক না কেন, তারা ভারতের আধিপত্য আগ্রাসনকে আমরা হচ্ছে ওয়েলকাম জানাবো। সেই
সেই চিন্তা থেকে তার বের হয়ে আসতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে, এবং সেটির জন্য আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের সাথে যে ভারতের যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলি জনসম্মুখে নিয়ে আসুক, এবং যেই পানির যে ন্যায্য হিস্সা সেটিকে নিশ্চিত করা হোক। এবং আমরা চাই ভারতের সাথে আমাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হোক, জনগণের সাথে জনগণের সম্পর্ক হোক। ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক যে এতদিন চলে আসছে সেটিকে আমাদের অতীত করতে হবে। শেখ হাসিনাকে ফেরত দিতে বলবেন কিনা ভারতকে? শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে, তবে বিচারের জন্য আসবে। গণহত্যার যে কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, তার বিচার নিশ্চিত করার জন্য হাসিনাকে অবশ্যই ফিরতে হবে। এবং তারা যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা ধরে নেব ভারত হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে জঙ্গি সংগঠনকে তারা পৃষ্ঠপোষকতা করছে। ধন্যবাদ।